আদালত প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনেক। মামলার রায় কয়টা নাগাদ হতে পারে এবং মামলার বিষয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে জানাবেন। সানজিদা, রাজধানীর পল্লবীতে রামিসাকে নৃশংসভাবে হত্যার যে আলোচিত ঘটনা, সেটির কিন্তু আজকে কিছুক্ষণ পর রায় ঘোষণা হবে। এরই মধ্যে কিন্তু যে প্রধান যে দুই আসামি রয়েছেন তাদেরকে আদালত প্রাঙ্গণে নেওয়া হয়েছে। এই রায়কে কেন্দ্র করে কিন্তু এই ঢাকা মহানগর দায়রা জজ আদালতের কিন্তু চারদিকে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। বেলা 11টা থেকে রায় পড়া শুরু করবেন বিশেষ ট্রাইব্যুনাল থেকে, এবং এই যে বিচারিক প্রক্রিয়াটা সম্পূর্ণ কভার করেছেন আমাদের সহকর্মী তন্দ্রা। আমরা তন্দ্রার কাছে জানতে চাইবো যে এই যে বিচারিক প্রক্রিয়ায় আজকে কি রায় আসতে পারে, এবং পাবলিক প্রসিকিউটর, আসামি পক্ষ বা যে বাদী পক্ষ রয়েছে তারা কি চাচ্ছেন, সে কিন্তু সম্পূর্ণটাই কভার করছেন। তার কাছে আমরা জানতে চাইবো যে আজকে তো রায় ঘোষণা হবে, আসামি পক্ষের বা বাদী পক্ষের তারা কি সর্বোচ্চ রায়টা চাচ্ছেন বা আদালত আজকে কি রায় দিতে পারেন, আপনি সেই বিষয়টা যেহেতু কভার করেছেন আপনি একটু জানাবেন আমার। ধন্যবাদ অনেক আপনাকে। আজকে যেহেতু রায় ঘোষণা করা হবে, এর আগে কিন্তু আমরা দেখেছি প্রায় খুব দ্রুততম সময়ের মধ্যে কিন্তু এই শিশু রামিসা হত্যার যে ধর্ষণ হত্যা মামলা এটি কিন্তু সম্পূর্ণ করা হচ্ছে, এবং এর আগে কিন্তু 4 কার্যদিবসের মধ্যে এই বিচারিক কার্যক্রমটি সম্পূর্ণ করা হচ্ছিল। অর্থাৎ আগে আমরা দেখেছি যে প্রায় একদিনে দেশের ইতিহাসে এই প্রথম কিন্তু একদিনে 16 জন সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়েছে, এবং পরবর্তীতে কিন্তু পরের দিনই আত্মপক্ষ সমর্থনের দিন ছিল, এবং ঠিক 4 তারিখে কিন্তু আজকে 4 তারিখে ছিল যুক্তিতর্ক উপস্থাপনের সময়। অর্থাৎ যুক্তিতর্ক উপস্থাপন করা হলো 4 তারিখে, এবং পরবর্তীতে আজকে রায়ের ঘোষণার দিন ধার্য করা হলো। তো এর মাঝে যদি আমি বলি যে যখন 16 জন সাক্ষী এই নৃশংস ঘটনার বর্ণনা দিচ্ছিলেন, তারা কিন্তু অনেকেই কান্নায় ভেঙে পড়েছিলেন। এখানে তার সাক্ষী হিসেবে তার বাবা ছিলেন, এবং অন্যান্য যারা ছিলেন, সংশ্লিষ্ট যারা ছিল, প্রতিবেশী সহ অনেকেই ছিলেন, এবং প্রত্যেকে কিন্তু একটি কথাই বারবার বলছে যে এই হত্যাকাণ্ড আসলে যতটা দেশের নৃশংসভাবে যে হত্যাকাণ্ড ঘটনা যায়, সেই হত্যাকাণ্ডেরই কিন্তু তারা নিজের চোখে বলা যায় অনেকটা সাক্ষী হচ্ছেন। এর মধ্যে একজন সাক্ষী ছিলেন যিনি আসলে বলেছেন যে তিনি গ্রিল কেটে এই আসামি বা অভিযুক্ত সোহেল রানাকে পালিয়ে যেতে দেখেছেন, এবং এই যে ঘটনার বর্ণনা যখন একজন বাবা দেখেন যে তার মেয়ের লাশ, গলাকাটা লাশ পড়ে আছে বিছানার নিচে, এই ধরনের বর্ণনা যখন দিচ্ছিলেন, আসলে এখানে যে আইনের যারা লোকজন ছিলেন বা আইন শৃঙ্খলা বাহিনী যিনি ছিলেন, তদন্তকারী কর্মকর্তা ছিলেন, তিনিও কিন্তু সাক্ষ্য বা জবানবন্দি দিতে যে তিনিও কিন্তু কান্নায় ভেঙে পড়েছিলেন যে এমন নৃশংস ঘটনা তিনি আগে দেখেনি। পাশাপাশি যদি বলি আত্মপক্ষ সমর্থনের দিন কিন্তু আমরা দেখতে পেয়েছি যে দ্বিমুখী একটি বক্তব্য কিন্তু আসামি বা অভিযুক্ত সোহেল রানা রেখেছেন। তিনি প্রথমে বললেন যে তিনি দোষ করেননি বা তিনি নির্দোষ, এবং পরবর্তীতে কিন্তু তিনি আবার তার বক্তব্য পাল্টে তিনি বললেন যে আমি দোষী এবং আমি আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করছি। অপরদিকে তার স্ত্রী কিন্তু শেষ পর্যন্ত তিনি কিন্তু নিজেকে নির্দোষ দাবি করে গিয়েছেন। তবে আপনি যেমনটা প্রশ্ন করলেন যে আসলে রাষ্ট্রপক্ষ বা আসামি পক্ষ বা রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী কি বলছেন, রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী কিন্তু বলেছেন যে যেহেতু স্বপ্নের ক্ষেত্রে বলেছেন যে স্বপ্না যেহেতু এখানে সহযোগী হিসেবে দেখা হচ্ছে তাকে বা ধরা হচ্ছে, সেই ক্ষেত্রে তিনি চাচ্ছেন তার শাস্তি যেন কম হয় বা 7 বছর নিয়ম অনুযায়ী তাকে যেন 7 বছরের শাস্তি প্রদান করা হয়। তবে রাষ্ট্রপক্ষের যে আইনজীবী তিনি কিন্তু বারবারই বলেছেন যে যেহেতু আসামির সাথে বা অভিযুক্ত সোহেল রানার সাথে তিনি সহযোগী হিসেবে ছিলেন, সেক্ষেত্রে যদি সোহেল রানার যাবজ্জীবন কারাদণ্ড বা যদি সর্বোচ্চ শাস্তি হয়। ধন্যবাদ তন্দ্রা আপনাকে। আপনি সানজিদা শুনছিলেন যে আমাদের যে সহকর্মী তন্দ্রা রয়েছেন তিনি কিন্তু এই বিচারিক কার্যক্রমটি সম্পূর্ণ কভার করেছেন। তিনি বলছেন যে রাষ্ট্রপক্ষ এবং বাদীপক্ষ তারা কিন্তু এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের কিন্তু সর্বোচ্চ শাস্তির দাবিটি করছেন। তো এই ছিল আপাতত আমাদের কাছে সবশেষ তথ্য। আদালত প্রাঙ্গণ থেকে রায় ঘোষণা হলে পরবর্তী সংবাদে আমরা আবারও যুক্ত হব।